এই জলজ্যান্ত মানুষটা হঠাৎ করে মারা গেল কিভাবে? এই যাত্রায় আর বুঝি বাড়ি ফিরা হইল না। নদী পার হলে সোনার নগর গা। তার প্রতিদিন রক্ত চাই। তোমার জন্য রক্ত নিয়ে এসেছি। এ দেখছি বিশাল এক দৈত্য। এই কোন বিপদে পড়লাম। সারাদিন এক স্থান থেকে অন্য স্থানে কত জায়গাতে ঘুরলাম, কেউ কোনো কাজ দিল না। ঘরে অসুস্থ মা আমার পথ চেয়ে বসে আছে। ঘরে খাবার মতো কিছুই নেই। আশা করেছিলাম আজকে কিছু খাবারের ব্যবস্থা করতে পারবো, তাও কপালে জুটল না। হে সৃষ্টিকর্তা, এবার তো একটু মুখ তুলে চাও। রতন রতন, তাড়াতাড়ি ঘরে যা, কাকিমার শরীরটা ভালো না, কেমন জানি করছে। কি হয়েছে মায়ের? সকাল থেকেই কাকিমার শরীরটা ভালো নেই, সেই দুপুর থেকে তোকে খুঁজে বেরিয়েছে। তাড়াতাড়ি ঘরে যা। আর শোন, পারলে কবিরাজ মশাইকে সাথে নিয়ে যাস। রতন আর দেরি না করে কবিরাজ মশাইয়ের বাড়ির দিকে ছুটে যায়। মায়ের কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। হে সৃষ্টিকর্তা, মাকে তুমি সুস্থ করে দাও। দিনকাল যা পড়েছে, ও খদ্দের আর পাওয়াই যায় না এখন। ওই সব খদ্দের ওই শহরে চলে যায়। এইভাবে চললে তো না খেয়েই মরতে হবে। কতদিন ভালো মন্দ কিছু খাইনি। এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। বসে থাকতে থাকতে তো ওই সন্ধ্যা হয়ে গেল, এখনো কেউ এলো না। কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, তাড়াতাড়ি আমার বাড়িতে চলুন। আমার মায়ের শরীরটা বড্ড খারাপ। সূর্য অস্ত যাচ্ছে, এখন আমি কোথাও যেতে পারবো না। এর আগেও তোর মাকে দেখতে গিয়েছিলাম, তুই কোনো টাকা পয়সা দিসনি। কবিরাজ মশাই, আপনার পায়ে ধরি, চলুন, আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব। ওরে হতচ্ছাড়া, কামাই করার কোনো মুরদ নেই, টাকা পাবি কোথায় শুনি? রোজগার করতে তো দেখি না কখনো। দরকার পড়লে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে আপনার টাকা পরিশোধ করব। ঠিক আছে, ঠিক আছে। আর একটা কথা, ওই আসার সময় অন্ধকারে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবি। শুনেছি ওই রাস্তার পাশের বনের দিকে নাকি এক দৈত্য ওত পেতে থাকে, মানুষকে ধরে তার রাস্তায় নিয়ে যায়। ঠিক আছে কবিরাজ মশাই, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। এখন চলুন। কবিরাজ তার জিনিসপত্র আর একটা হাঁড়িকে নিয়ে রতনের সাথে তার বাড়ির দিকে যাত্রা করলো। বাবা মহেশ, কখন আসবে রতন? তুই খবর দিয়েছিলি তো? আমার যে আর শরীর চলছে না। হয়তো রতন কবিরাজ মশাইকে নিয়ে আসতেছে, তাই তো দেরি হচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, রতন ঠিক চলে আসবে। আমার বয়স হয়েছে, রতনের কোনো একটা ব্যবস্থা হলে আমি মরেও শান্তি পাই। আমি মরে গেলে কি করে যে চলবে ছেলেটা? সৃষ্টিকর্তা, রতনকে তুমি দেখে রেখো। ওই তো রতন কবিরাজ মশাইকে নিয়ে এসেছে। মা, মা, তোমার কিচ্ছু হবে না। কবিরাজ মশাই তোমাকে ঠিক সুস্থ করে দিবে মা, তুমি দেখে নিও। কবিরাজ রতনের মাকে দেখে বলল,
সব কিছু তো ঠিকই আছে, অনাহারে থাকার কারণে ওই শরীর দুর্বল হয়ে গেছে। ও কিছুদিন ভালো মন্দ খাওয়া, তাহলে ধীরে ধীরে তোর মা সুস্থ হয়ে যাবে। মহেশদা, তুমি মায়ের পাশে থাকো, আমি কবিরাজকে তার বাড়িতে দিয়ে আসি। ঠিক আছে, যাও, যাওয়ার সময় লন্ঠনটা নিয়ে যাও। বাইরে যে অন্ধকার, আবার আকাশে মেঘ করেছে। এই রতন, ওই তাড়াতাড়ি চল, না হলে যে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। ছাতাও আনিনি সাথে। রতন হাতে একটা লণ্ঠন নিয়ে কবিরাজের বাড়ির দিকে যাত্রা করলো। কিছুটা যেতে না যেতেই আকাশ ভেঙে ঝমঝম বৃষ্টি শুরু হলো। এ কি এ যে বৃষ্টি শুরু হয়ে গেল, এখন কি করি? কবিরাজ মশাই, ওই তো একটা প্রকাণ্ড বট গাছ দেখা যাচ্ছে, চলুন ওখানে গিয়েই আশ্রয় নিই। হ্যাঁ তাই চল, এই কোন বিপদে পড়লাম। আমার বড় ভয় করতেছে রে, ওই গাটা কেমন যেন ছম ছম করে উঠছে। জানি না কি আছে কপালে, তোর জন্য আজ এসেই ফেসে গেলাম। কিচ্ছু হবে না কবিরাজ মশাই, আপনি অযথাই ভয় পাচ্ছেন, সাথে তো আমি আছি নাকি? ও মা গো, ও দৈত্য খেয়ে নিল গো, কে কোথায় আছো? আমাকে আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। কবিরাজ মশাই, এই বৃষ্টির মধ্যে এইভাবে ছুটলে যে পড়ে যাবেন, কোথাও কেউ নেই, আপনি খামোখাই ভয় পাচ্ছেন, আপনার সাথে আমাকেও ছুটতে হচ্ছে। বাঁচতে চাইলে তুমিও পালাও, ও দৈত্য চলে এসেছে। কি জানি বাবা, হঠাৎ করে কবিরাজ মশাইয়ের কি হলো, আর দাঁড়িয়ে থেকে কাজ নেই, আমিও ঘরে ফিরে যাই। ওই তো আপনার বাড়ি এসে গেছেন, আমি চলি। পরের দিন সকালে কবিরাজের বাড়িতে গ্রামের মানুষ এসে ভিড় করেছে। এই জলজ্যান্ত মানুষটা হঠাৎ করে মারা গেল কিভাবে? না কেউ তাকে খুন করলো? কালকে তো দিব্যি ভালো ছিল, হঠাৎ করে কি যে হলো? আমার মনে হয় এইসবের জন্য দায়ী রতন। শুনেছি কাল রাতে নাকি রতনের মাকে দেখতে গিয়েছিল কবিরাজ মশাই। বলো কি? তাহলে তো কবিরাজ মশাইকে রতনে মেরেছে। আমরা তো রতনকে ভালোই জানি, আমার মনে হয় না রতন এই কাজ করেছে। কথা শুনলে গা জ্বলে যায়, রতন ছাড়া এই কাজ কেউ করেনি। কইটা লাঠির বাড়ি পড়লে সব সুর সুর করে স্বীকার করবে। হ্যাঁ, ওই তো কবিরাজ মশাইকে মেরে এখন এদিকেই আসছে। এখানে এত মানুষ কেন? কবিরাজ মশাইয়ের কি হয়েছে? তোমরা কথা বলছো না কেন? নিজে মেরে আবার বড় বড় কথা। এই চলো সবাই, আর এই বাসাতে আমরা এক মুহূর্তও থাকবো না। হ্যাঁ, চলো 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 সবাই। সকলে রতনকে দেখিয়ে চলে গেল। রতন কবিরাজের কাছে বসে অঝরে কাঁদতে লাগলো। হে ঈশ্বর, আমি এখন কি করব? খুন না করেও গায়ের মানুষের কাছে যে আমি খুনি। তুমি পথ দেখাও ঈশ্বর, তুমি পথ দেখাও। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে যায়। সবাই রতনের দিকে সন্দেহের চোখে দেখে, তার সাথে ভালো করে কেউ কথাও বলে না। একদিন পূর্ণিমার রাতে আমার রক্ত চাই, রক্ত। আজ পূর্ণিমার রাত, আজকে যদি রক্ত পাই তাহলে আমার শক্তি দ্বিগুণ বৃদ্ধি পাবে। এখনই আমাকে ওই লোকালয়ের দিকে যেতে হবে। নিশ্চয়ই এখন সকলেই ঘুমিয়ে পড়েছে।
এই সুযোগে কোনো মানুষের বা পশুর রক্ত পান করতে হবে। বাহ বাহ, কত মোটা সোটা একটা গরু! এটাই আজ আমার শিকার। আজ তোকে আমার আস্তানায় নিয়ে গিয়ে মনের সুখে খাবো। বেলা তো অনেক হলো, একবার গোয়াল ঘর থেকে ঘুরে আসি, গরুটাকে কিছু ঘাস লতা পাতা দিয়ে আসি। হায় হায় হায়, গরুটা কোথায় গেল? গরুটাকে দেখতে পাচ্ছি না কেন? কি সর্বনাশ হয়ে গেল গো! গোয়াল ঘর থেকে গরুটা যে চুরি হয়ে গেল গো! কে আমার এত বড় সর্বনাশ করলো? হায় হায়! কি হয়েছে মিনতি দিদি? এই সাত সকালে এত কান্নাকাটি করতেছেন কেন? সকালে গোয়াল ঘরের দরজা খুলে দেখি গোয়াল ঘর থেকে গরুটাই নেই। আমি এখন কি করি? এত স্বাদের গরু আমার। গোয়াল ঘর থেকে গরু নাই মানে? আমাদের গায়ে চুরি? আমাদের গায়ে কারো কোনো অভাব নেই, শুধু অভাব আছে রতনের। আমার মনে হয় রতনকে চেপে ধরলে ঠিক সুর করে বলে দেবে। হ্যাঁ, রতনে যে গরু চুরি করেছে তার প্রমাণ কি? চোরের পক্ষ নিয়ে কথা বলতে লজ্জা লাগে না তোমার? সকলে রতনের বাড়ি চলো, তার বাড়ি গেলেই ঠিক গরু পাওয়া যাবে। হ্যাঁ, একেবারে ঠিক কথা। চলো সকলে রতনের বাড়িতে যাই। সকলে রাগে ক্ষোভে রতনের বাড়ির দিকে যেতে লাগলো। মা, এই গায়ে আর থাকবো না, কেউ কোনো কাজ দেয় না। এইভাবে আর কতদিন অনাহারে কাটাবো মা? তাই আমি ঠিক করেছি পাশের গায়ে চলে যাব, যদি সেই গায়ে কোনো কাজ পাই। এভাবে আর কয়দিন? তুই যা ভালো মনে করিস, কিন্তু তোকে ছাড়া আমি কি করে থাকবো খোকা? কটা দিনেরই তো ব্যাপার, মহেশ দাদা তো রইলো, তুমি আর বাধা দিও না মা। তুই যেহেতু এত করে বলছিস, ঠিক আছে, যা পাশের গ্রামে, যদি তোর কপাল ফিরে। আর কপাল ফিরে লাভ নেই, গরু কোথায় আছে ভালোই ভালোই বের করো। এ কি বলছেন কাকিমা? আমি আপনার গরু নিব কেন? গরু নেবে কেন? তুই মিনতি দিদির গরু চুরি করেছিস? এই সুর করে গরু বের করে দে, না হলে এই গা থেকে চলে যা এক্ষুনি। আমার ছেলে কখনো চুরি করতে পারে না, তোমরা মিথ্যা অপবাদ দিচ্ছ তার নামে। মিথ্যে অপবাদ না, তোর ছেলে চোর। এই সকলে মোড়লের কাছে চলো, মোড়ল ঠিক একটা ব্যবস্থা করবে। এমন অপয়া ছেলেকে এই গ্রামে রাখা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, রতনকে আমরা শুলে চড়াবো, এই বলে দিয়ে গেলাম। খোকা, এখন কি হবে? এরা যে তোকে হত্যা করবে। তুই এখনই এই গ্রাম থেকে চলে যা, এছাড়া আর কোনো পথ খোলা নেই। আমি মিনতি দিদির গরু চুরি করিনি, আমি যে নির্দোষ সেটা একদিন প্রমাণ করে দিব। আমি চললাম, তুমি সাবধানে থেকো মা।
হে সৃষ্টিকর্তা, ছেলেটাকে তুমি দেখে রাখো, সকল বিপদ আপদ দূর করিও। ঘর থেকে তো বের হয়ে এলাম, কোথায় যাব? আপন বলতে তো আমার কেউ নেই। নদীর দিকেই যাই। নদী পার হলে সোনার নগর গা। শুনেছি সেই গায়ের মানুষগুলো বড় ভালো। সেই সকাল থেকে দাঁড়াই আছি, একটা লোকেরও দেখা নাই। কি কইরা যে সংসারটা চলবো কে জানে। চারিদিকে অভাব অনটন, নৌকা ছাড়া তো অন্য কোনো কাজও শিখি নাই। বাপ দাদা রাইখা যাওয়া নৌকা ছাড়া তো আমার আর কিছুই নাই। দেখি আর একটু অপেক্ষা কইরা দেখি, যদি কোনো খদ্দের পাই। ও মাঝি ভাই, নৌকা ছেড়ো না, আমি ওপারের গায়ে যাব। দয়া করে আমাকে একটু ওপারের গায়ে পৌঁছে দাও। আমার তো কাজই এইটা, সেই সকাল থেকে বইসা আছি, কোনো যাত্রী পাইতাছি না। ওইটা আসো, বসো নৌকাতে। কত সুন্দর নীল আকাশ। আকাশে সারি সারি সাদা বক নদীর উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। কি অপূর্ব দৃশ্য, দেখলে সকল দুঃখ দূর হয়ে যায়। তা তুমি নিজের গা ছাইড়া ভিন দেশে চইলা যাইতাছো কেন ভায়া? ঘরে অসুস্থ মা, কেউ কোনো কাজ দেয় না, কাজ করে দিলেও মজুরি দেয় না। তাই ঠিক করেছি ভিন দেশে যাব, যদি ভিন দেশে গিয়ে ভাগ্য ফিরে। আমাদের গায়ের যে কি হইল, প্রতিদিন শুনতাছি কারো মুরগি নাই, গোয়াল ঘর থেকে কারো গরু নাই। কার যে কু নজর পড়ছে গায়ে কে জানে। আর কত সময় লাগবে মাঝি ভাই ওপারে পৌঁছাতে? অনেকক্ষণ তো হলো। দেখো মাঝি ভাই, উত্তর গগনে কেমন কালো মেঘ করেছে। আমার তো বড় ভয় করছে, ঝড় উঠবে না তো আবার নদীতে? তাই তো মনে হইতাছে, কপালে যা আছে তাই হইব। এত ভয় নিয়া কি বাঁচা যায়? এই রে, মুষলধারে যে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন কি হবে মাঝি ভাই? শেষে কি নদীতেই পড়ে গিয়ে প্রাণটা হারাবো? নৌকা দুই হাত দিয়া শক্ত কইরা ধইরা রাখো, এই যাত্রায় আর বুঝি বাড়ি ফিরা হইল না। ঝড়ের দাপটে নৌকা উল্টে যায়, মাঝি জলের স্রোতের সাথে ভেসে যায়। রতন ছোট্ট একটা কাঠের টুকরো আলগে ধরে, সাঁতার কেটে নদী পার হওয়ার চেষ্টা করে। রতন অনেক কষ্টে নদী পার করে, পাড়ে এসে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। মিনতি দিদি, লক্ষ্য করেছো রতনকে গা থেকে তাড়িয়ে দেওয়ার পরে গায়ে চুরি হত্যা বন্ধ হচ্ছে না? কি যে হচ্ছে গায়ে কিছুই তো বুঝতে পারছি না রে। গল্প করতে করতে তো সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল। এদিকে তোমার ভাইটাও শহরে গিয়েছে, অনেক দিন হলো। তোদের আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজকে তোদেরকেই ধরে নিয়ে যাব, পূর্ণিমার রাতেই তোদের রক্ত খাবো। ও মা গো, মরে গেলাম গো। এটা কে গো? এ দেখছি বিশাল এক দৈত্য। ও মা গো, কে কোথায় আছো? আমাদের বাঁচাও। চিৎকার কর, জোরে জোরে চিৎকার কর। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমাদের দৈত্য যে ধরে নিয়ে যাচ্ছে।
ভোর হয়েছে, পাখি ডাকছে। সৃষ্টিকর্তা, তোমার অসীম দয়া, আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছো। জায়গাটা তো একেবারেই অচেনা লাগছে। যাই, একবার ঘুরে দেখি। কে তুমি দাদা? আর কোথা থেকে এসেছো এই গায়ে? আগে তো তোমায় কখনো দেখিনি এখানে। আমি ভিন গায়ের মানুষ গো, কাজের সন্ধানেই এই গায়ে আসা। তা এখন যাবে কোথায়? খাবে কি? মাথার উপরে সৃষ্টিকর্তা আছেন, তিনি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার বাড়িতে আমার সাথে থেকে যেতে পারো। এটা তো আমার পরম সৌভাগ্য। তাইলে চলো, আমার সাথে আমার বাড়িতে চলো। ও মা গো, কি হবে গো? কাল যে দৈত্যের খাবার হবে মানুষটা, আমার কি হবে গো? হে ঈশ্বর, আমি কি পাপ করেছিলাম? এ কোন বিপদে ফেললে? কই গো গিন্নি, দেখো কাকে এনেছি। তুমি তাড়াতাড়ি খাবারের আয়োজন করো, উনি আজ আমাদের সাথে থাকবেন। বড্ড বিপদে পড়েছে। আপনি যে আমার কি উপকার করলেন বলে বোঝাতে পারবো না। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে বড় ক্লান্ত তুমি। তুমি ঘরে বিশ্রাম করো। ওগো, আমি তোমাকে ছাড়া কেমন করে থাকবো গো? চলো আমরা গাছের কোথাও চলে যাই। গিন্নি, মৃত্যু সবারই আসবে, এই নিয়ে কান্নাকাটি করে কি লাভ? যা কপালে আছে তাই হবে। তুমি খাবারের আয়োজন করো, অতিথিকে কষ্ট দিতে নেই। এত খাবারের আয়োজন? আমি বোধহয় আপনাদের অনেক খরচ করিয়ে ফেললাম। আরে কি বলছো ভাই, তুমি আমার অতিথি, পেট ভরে খাও দেখি। এটাই যে ওনার শেষ খাওয়া, আজকে রাতটুকু ওনার সাথে শেষ রাত। গিন্নি, এইসব কথা থাক না, খামুখা ওনাকে দুঃখ দিয়ে কি লাভ? তিনি আমাদের অতিথি না? আমার যে কিছুই ভালো লাগছে না। কি হয়েছে সবটা আমাকে খুলে বলুন। লক্ষ্য করলাম আপনি অনেকক্ষণ ধরে শুধু কান্নাকাটি করছেন। আমি যদি আপনার জন্য কিছু করতে পারি, আমায় সবটা খুলে বলুন। শোনো তবে, আমাদের গায়ে এক দৈত্যর আবির্ভাব হয়, তার প্রতিদিন রক্ত চাই। সময় মতো রক্ত না পেলে গায়ের মানুষের ওপর অত্যাচার করে। তাই গায়ের মানুষ ঠিক করে প্রতিদিন একজন করে তার কাছে যাবে। কাল আমার পালা। ও, এই ব্যাপার। আচ্ছা, কাল তুমি না, আমি যাব দৈত্যের কাছে। এ কি বলো? তুমি আমাদের অতিথি, তোমাকে আমরা যেতে দিতে পারি না। এই নিয়ে তোমরা কোনো কিছু ভেবো না, তোমরা ঘুমিয়ে পড়ো। বৌদি, আর কাঁদবেন না, দাদাকে নিয়ে ঘুমিয়ে পড়ুন। রতন খাওয়া শেষ করে ঘরে বসে দৈত্যকে মারার উপায় খুঁজতে থাকে মনে মনে। কি করে দৈত্যটাকে মারা যায়? শক্তিতে তার কাছে আমি পেরে উঠব না, আমাকে বুদ্ধি বের করতে হবে। হ্যাঁ, একটা উপায় পেয়েছি। দৈত্য তো রক্ত খেতে খুব ভালোবাসে। আমি যদি লাল রং বিষাক্ত করে দৈত্যের সামনে রাখি, তাহলে রক্ত ভেবে দৈত্য বিষাক্ত রং খেয়ে নিবে এবং মারা যাবে। পরের দিন সকালে হাড়ি ভর্তি বিষাক্ত রং নিয়ে রতন হাজির হয় দৈত্যের সামনে। এই এই কে রে তুই? এইখানে মরার জন্য এলি কেন? আমি এই গায়ের বাসিন্দা, তোমার জন্য রক্ত নিয়ে এসেছি। তুমি নাকি রক্ত খেতে খুব ভালোবাসো। তাই বুঝি? বাহ, খুব সুন্দর তো। হাড়িটা আমাকে দে। একেবারে টাটকা রক্ত। দৈত্য রক্ত ভেবে বিষাক্ত রং খেয়ে ফেলে এবং কিছুক্ষণের মধ্যেই দৈত্যের মুখ নীল হতে শুরু করে। ও
গেলাম গো, পেটটা যে জ্বলে যাচ্ছে। আহ 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 তুই এটা কি খাওয়ালি আমায়? আহ আহ মরে গেলাম, জ্বলে গেল, পেটটা জ্বলে গেল। কি খাওয়ালি আমায়? আহ আহ দৈত্য কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে মারা যায়। মিনতি ও হারুনকে মুক্ত করে রতন। আমাদের বড় ভুল হয়ে গেছে, বিনা কারণে আমরা তোমার প্রতি অন্যায় করেছি, আমাদের তুমি ক্ষমা করে দিও। শুধু তোমার কারণে আজ পুরো গ্রাম অভিশাপ মুক্ত হলো। আজ থেকে তুমি আমার দোকানে থাকবে, সেখানেই ব্যবসা করবে। এই নাও টাকা, যাও তোমার মাকেও নিয়ে এসো। মা, হ্যাঁ হ্যাঁ, আমার মা জানি না কেমন আছে। কই গো হারুদা, মিনতি কাকি, আসো নৌকায় চড়ে আমাদের গায়ে যাই। তুই খুব ভালো রে রতন, আমাদের গাঁ ছেড়ে যাস না, তোর কোথাও কোনো অভাব হবে না। আজ বিশ্বাস হলো তো, আমি কাউকে মারিনি, চুরিও করিনি। আমি তোমাদের গায়ের ছেলে গো, রতন রতন।